ভারত থেকে অক্সফোর্ডের করোনা টিকার আমদানির অনুমোদন, ওষুধ প্রশাসনের নিষেধাজ্ঞা ইস্যু নয়, 1 মাসের মধ্যেই চলে আসবে ভ্যাকসিন। এনওসি দিয়েছি, কোনো বাধা নেই, যত দ্রুত সম্ভব 10 দিনও আসতে পারে। নিয়ম কানুন মেনে যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি দিয়ে দেয় 1 মাসের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। স্বাস্থ্যমন্ত্রী নতুন সমস্যা হিসেবে দেখলেও উদ্বিগ্ন নন পররাষ্ট্রমন্ত্রী। নতুন একটা সমস্যা সামনে আসলো, এখন আমরা এটা নিয়ে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করে এটা হয়েছে, সুতরাং কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্রিটেন ফেরত 48 যাত্রীকে পাঠানো হলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সিলেট লন্ডন রুটে 23 ও 30 জানুয়ারির ফ্লাইট বাতিল। মার্চে ঢাকা টরেন্টো সরাসরি যাত্রা। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপতৎপরতা চলছে এখনো, বললেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। এবং মাশরাফিকে বাদ দিয়ে উইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা। নতুন মুখ শরীফুল ইমন, টেস্ট দলে নেই মাহমুদুল্লাহ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে করোনার ভ্যাকসিন আমদানিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সন্ধ্যায় ভারত থেকে অক্সফোর্ডের টিকা দেশে আনতে প্রাথমিক অনাপত্তিপত্র দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এদিকে ভারতের রফতানি নিষেধাজ্ঞা কোনো ইস্যু নয় জানিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, 1 মাসের মধ্যেই ভ্যাকসিন পাঠাতে বাধ্য সেরাম ইনস্টিটিউট। 2 মাস আগে হয়েছে চুক্তি। ভারতের রফতানি নিষেধাজ্ঞা নিয়ে সোমবার দিনভর জল্পনা কল্পনার মধ্যেই সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ডের টিকা জরুরি প্রয়োজনে আমদানির অনাপত্তিপত্র দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এনওসি দিয়েছি, কোনো বাধা নেই, সার্টিফিকেট আমরা দিয়ে দিছি, এটাই আমাদের এই অনুমোদন এবং এটা আনতে পারবে 1 মাসের মধ্যে চলে আসবে হয়তো, বা যত দ্রুত সম্ভব 10 দিনও আসতে পারে। এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, সেরামের টিকা রফতানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্ষেত্রে খাটবে না। টিকা গণহারে প্রয়োগে ওষুধ প্রশাসনের অনুমোদন পাওয়ার 1 মাসের মধ্যেই চুক্তি অনুযায়ী ওষুধ আনা যাবে। রেগুলেটরি অথরিটি অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে ওরা আমাদের এখানে সাপ্লাই শুরু করতে হবে অ্যাকর্ডিং টু দি এগ্রিমেন্ট। এখন 1 মাসের মধ্যে প্রতি মাসে 50 লক্ষ করে 6 মাসের মধ্যে 3 কোটি ডোজ দিবে। দিস ইজ ক্লিয়ার কাট রিটেন এইটার মধ্যে। ইনফ্যাক্ট আমরা চেষ্টা করবো আরও আগে আনা যায় কিনা, আমরা যত এটাকে এক্সপ্লয়েট করা যায় উই উইল ট্রাই আওয়ার বেস্ট। যে পরিমাণ টিকার এলসি খোলা হয়েছে তা দিতে ভারতীয় প্রতিষ্ঠানটি বাধ্য বলেও জানান তিনি। একটা প্রাইসিং ফর্মুলা থাকে প্রত্যেকটা ইম্পোর্টেড প্রোডাক্ট, যে এত পার্সেন্ট হচ্ছে ম্যানুফ্যাকচারার পাবে, 16% রিটেল মার্জিন, 15.5% ভিএটি। আমাদের ওই যদি নর্মাল যা হয় তাই হয়, তাহলে আমাদের এটা 80 সেন্ট পাওয়ার কথা। গত 5 নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে সরকারের ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে 3 কোটি ভ্যাকসিন পাওয়ার কথা বাংলাদেশের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা নতুন সমস্যা হলেও দ্রুত এর সমাধানে আশাবাদী তিনি। কিন্তু দুশ্চিন্তার কারণ নেই বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী। বলছেন, ভারতের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা অনুযায়ী যথাসময়ে দেশে আসবে টিকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে কথা বলেন দুই মন্ত্রী। ব্রিটেনে অক্সফোর্ডের টিকা প্রয়োগ শুরুর দিনে বাংলাদেশের জন্য আশাবাদের পরিবর্তে এলো অনিশ্চয়তার এক খবর। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনওয়ালা জানান, আগামী 2 মাস ভারতের স্থানীয় 10 কোটি ডোজ টিকার চাহিদা মিটিয়ে তারপর রফতানির কথা ভাবছেন তারা।
অথচ মাত্র একদিন আগেই দেশে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই মাসের মধ্যেই টিকা পাওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন। গেল মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট আর বাংলাদেশে বেক্সিমকো ফার্মার মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী একই সময়ে অক্সফোর্ডের টিকা পাওয়ার কথা দুই দেশের। এ অবস্থায় সোমবার সকালে জরুরি সভায় বসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী আগামী এক মাসের মধ্যে টিকা পাওয়ার আশা ছাড়ছে না বাংলাদেশ। ওনারা আশ্বস্ত করেছেন আমাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটি ব্যাহত হবে না। নতুন একটা সমস্যা সামনে আসলো, এখন আমরা এটা নিয়ে কাজ করছি। উই হ্যাভ সাইন্ড এ কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্টের ভিত্তিতে আমরা কিন্তু কথা বলি। এখন যেহেতু একটা সমস্যা অ্যারাইজ করেছে, যে সমস্যাটা আমাদের পক্ষ থেকে অ্যারাইজ হয় নাই, সমস্যার সৃষ্টি হয়েছে, যেখান থেকে আমরা আনবো সেখানে একটা সমস্যার কথা আসছে। প্রতিষ্ঠানটিকে $120 মিলিয়ন পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে সোমবারই। বেক্সিমকোর সাথে আগে চুক্তি হয়েছে, তাই ভারতে নতুন রফতানি নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ পড়বে না বলেও ভারতীয় দূতাবাসে বরাত দিয়ে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। যেটুজি বলতে যেটা বোঝায় আমরা আক্ষরিক করতে সেটা আমরা করিনি, বাট যাদের উপস্থিতিতে করেছি এবং সরকার যে সাথে শতভাগ যে কনসার্ন আছে এতে কোনো সন্দেহ নাই। এদিকে বিষয়টি জানার পরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লির হাই কমিশন যোগাযোগ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে। পরে মন্ত্রী আশ্বস্ত করেন, বাংলাদেশে টিকা আসছে যথাসময়ে, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করেই এটা হয়েছে যে বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে, সুতরাং কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। টিকার বিকল্প উৎস সন্ধানেও বাংলাদেশ কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। থ্যাংক ইউ। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ভ্যাকসিন রপ্তানি বন্ধের পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ বাজারেও আপাতত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড়া হবে না। জরুরি ভিত্তিতে শুধু সরকারি হাসপাতালে মিলবে এই ভ্যাকসিন। এদিকে ভারতের দুটি ভ্যাকসিনকে মেড ইন ইন্ডিয়া দাবি করে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। শুধু জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য সরকারিভাবে দুটি ভ্যাকসিন অনুমোদন দেয়া হয়েছে ভারতে। করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মী, পুলিশ ছাড়াও যাদের জরুরি প্রয়োজন হবে সরকার আপাতত তাদেরই এই টিকা দেবে। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড 71% কার্যকর হলেও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও, যদিও ভারতের ড্রাগ কন্ট্রোল বোর্ড দাবি করছে দুটো টিকাই কার্যকর। এদিকে সোমবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দুটি ভ্যাকসিনকেই মেড ইন ইন্ডিয়া হিসেবে দাবি করে বলেন, এই দুটি ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। मेड इन इंडिया की न केवल ग्लोबल डिमांड हो बल्कि ग्लोबल एक्सेप्टेंस भी हो, ये हमें सुनिश्चित करना है। গত রোববার ভারতের ড্রাগ কন্ট্রোল বোর্ড অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেক ICMR এর তৈরি কোভ্যাক্সিনকে ভারতে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেয়। এরই মধ্যে দেশের অভ্যন্তরীণ জরুরি চাহিদা পূরণের জন্য বিদেশে রপ্তানি এবং বেসরকারি সংস্থার কাছেও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মোদী সরকার। আগামী জুলাই পর্যন্ত দেশটিতে 30 কোটি ডোজ টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির মধ্যে দিয়ে লন্ডন থেকে সিলেটে আসা 42 যাত্রীকে হোটেলে 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। লন্ডন থেকে বিমানের সরাসরি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে 6 জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। এদিকে করোনার কারণে আগামী 23 ও 30 জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 48 যাত্রী নিয়ে সোমবার দুপুর 12টায় লন্ডন থেকে বিমানের BG202 ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এরপর এভাবেই কঠোর নিরাপত্তায় যাত্রীদের বাসে তোলা হয়। বিমানবন্দরের হেলথ ডেস্কে লন্ডন থেকে আনা কোভিড-19 নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা সহ আনুষ্ঠানিকতা শেষে বাসে উঠানো হয় যাত্রীদের। হোটেল পর্যন্ত সেনা সদস্যরা যাত্রীদের সঙ্গী হন। 14 দিন সরকারি নিয়ম নীতি মানিয়া মনোরোগা যার যারের হাওলা লইলে আমি মনে করি একটা আমরা দেশের জন্য বলা যে এরা তানোর লাগিও বলা। আমরা সবেরও স্বার্থ যখন যে
তারা কোয়ারেন্টাইনে রাখলে ভালো হয়, ওখানে লাগে তো আমরা দুঃখ হইলে এটা মান্য নেওয়া যায়। যদি সরকার এটা করতো, এই যে ইকোর সাথে যদি ফ্লাইটগুলো যদি বন্ধ করে দিত তাহলে আরো ভালো হইতো। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে ফ্লাইট আসার আগেই অবস্থান নেন। সম্মানিত যাত্রীরা জানেন যে কোয়ারেন্টাইনে যেতে হবে এবং সেই ভিত্তিতেই ওনারা এসছেন। তথাপিও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে উপস্থিত আছেন, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটও আছেন। পরে 6 যাত্রী নিয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সিলেট ছাড়ে লন্ডন থেকে আসা বিমানের ফ্লাইটটি। এদিকে যুক্তরাজ্যে কোভিডের দ্বিতীয় ধাপে নতুন ধরনের করোনার সংক্রমণ বাড়তে থাকায় ঝুঁকি এড়াতে 23 ও 30 জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। করোনা পরিস্থিতির অবনতি না হলে মার্চে ঢাকা টরন্টো রুটে ডানা মেলতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সরাসরি এই ফ্লাইটে 14 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে টরন্টোতে। এই উদ্যোগে খুশি কানাডা প্রবাসীরা। দেখুন হাজরা শিওলির রিপোর্ট। ইউরোপের জার্মানি, ফ্রান্স, গ্রিস ও যুক্তরাষ্ট্র সহ একসময় 28টি আন্তর্জাতিক গন্তব্যে ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট। ক্রমাগত লোকসানে লন্ডন ছাড়া বন্ধ হয়ে গেছে ইউরোপের সব রুট। বহরে দূরপাল্লার অত্যাধুনিক উড়োজাহাজ বাড়ায় এবার কানাডার টরন্টোতে পাখা মেলছে বিমান। ড্রিমলাইনার -9 দিয়ে সপ্তাহে 3 দিন টরন্টো যাবে বিমান। বর্তমানে কাতার, এমিরেটস সহ বেশ কিছু এয়ারলাইন্স কানাডা গেলেও ট্রানজিটের কারণে অন্তত 20 ঘন্টা লাগে। সরাসরি যাত্রা করায় মাত্র 14 ঘন্টাতে টরন্টোতে অবতরণ করবে বিমানের ফ্লাইট। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চেই টরন্টোতে ডানা মেলার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। দ্রুত এই ফ্লাইট চালুর আহ্বান কানাডা প্রবাসীদের। অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে মার্চ থেকে ঢাকা টরন্টো ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করব ড্রিমলাইনার -9 দিয়ে। অ্যারাউন্ড 14 ঘন্টায় আমরা ঢাকা থেকে টরন্টো পৌঁছতে পারবো। খুবই আনন্দিত যে বাংলাদেশ কানাডা বিমান চালু করার সংবাদ আমরা পেয়েছি। সুষ্ঠু একটা পরিচালনা কমিটি দিয়ে এখানে তারা ফ্লাইটটা পরিচালনা করে, এইখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পাবে বাংলাদেশ সরকার। টরন্টো ফ্লাইট চালুর আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকের। আমরা কোন মার্কেটে গেলে আমাদের জন্য লাভবান আমরা হব, সেই জিনিসগুলো কিন্তু একটা স্টাডি করতে হবে। তবে বিমানের সাবেকি কর্মকর্তার মতে বহরের সক্ষমতা কাজে লাগাতে নতুন রুট চালুর বিকল্প নেই। যখনই বাংলাদেশ থেকে পশ্চিম দিকে যাওয়া হয় তখনই মিডল ইস্টার্ন ক্যারিয়ারগুলোর সাথে কম্পিটিশন আসে। আস্থা অর্জনের জন্য প্রথম জিনিসটাই হচ্ছে যে শিডিউলটা রক্ষা করা, দ্বিতীয়টা হলো যে সেবার মান। করোনার আগে 18টি রুটে যেত বিমানের ফ্লাইট। চেন্নাই, গুয়াংজু, টোকিও ও টরন্টো ফ্লাইট চালু হলে রুট বেড়ে দাঁড়াবে 22টিতে। হাজরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। জাতির পিতাকে হত্যা করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন জিয়াউর রহমান। সে অপতৎপরতা এখনও চলছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি। জাতির পিতার আদর্শ ধারণ করে আগামীতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় কিছু গণমাধ্যম ছাত্রলীগের ভালো কাজ দেখে না বলেও সমালোচনা করেন আওয়ামী লীগের সভাপতি। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেন্দ্রীয় আয়োজন হলো অনলাইনেই। জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনার মূল কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে যোগ দেন দলীয় প্রধান শেখ হাসিনা। দলীয় সঙ্গীত বাজিয়ে একযোগে জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ছাত্রলীগের। জানান, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন জিয়াউর রহমান। এই স্বাধীনতাটাকে ব্যর্থ করাটাই ছিল তাদের লক্ষ্য, যে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পর বাংলাদেশ আবার উন্নতি করতে পারে, এটা তারা কখনো মানতে চায়নি, বরং বাংলাদেশকে তারা ব্যর্থ করতে চেয়েছিল। সে চক্রান্ত চলছে, এখনো একেবারে থেমে গেছে তা না। মহামারীতে মানুষের সাহায্যে অগ্রগামী হয়ে থাকা ছাত্রলীগের প্রশংসা করেন শেখ হাসিনা। বলেন, কিছু গণমাধ্যম সংগঠনটির ভালো কাজ দেখে না। তোমরা যে কাজগুলি করে গেছো তার জন্য সবসময় আমরা সাধুবাদ জানাই। আমি জানি হয়তো ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও দু একটা ঘটনা ঘটে, আর আমাদের কিছু পত্রপত্রিকা আছে, যত ভালো কাজ করো সেটা লেখার
তাদের যোগ্যতা নেই, যদি কোথাও এতটুকু খুঁত পায় সেটাকে বড় করে লিখতে পারে, এটা তাদের একটা দৈন্যতা। কাজে ওগুলো আমি বেশি একটা হিসাবে ধরি না। জাতির পিতার আদর্শ ও দেশপ্রেম নিয়ে আগামীর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে ছাত্রলীগকে মনোযোগী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। উপর দিকে তাকিয়ে চলতে গেলে হোঁচট খেতে হয়, সেই জন্য মাটির দিকে তাকিয়ে চলতে হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পান্থপথ খাল ও হাতিরঝিলের মাধ্যমে ধানমন্ডি লেকের সঙ্গে বারিধারাকে যুক্ত করে 11 কিলোমিটার নৌ রুটের পরিকল্পনা রাজুকের। সংস্থাটি বলছে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে রাজধানীবাসীর যাতায়াতের দুর্ভোগ কমবে। ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি বাড়বে ভূগর্ভস্থ পানি ধরে রাখার সুযোগও। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর খালগুলো দখলমুক্ত করার অংশ হিসেবে শনিবার পান্থপথ খাল পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুনরুদ্ধার শেষ হলে পান্থপথ খাল ও হাতিরঝিলের মাধ্যমে ধানমন্ডি লেক ও বারিধারাকে সংযুক্ত করে 11 কিলোমিটারের নৌরুট গড়ে তোলার পরিকল্পনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। ধানমন্ডি লেক এবং পান্থপথ ক্যানেলটাকে যদি উন্মুক্ত করে দেই, হাতিরঝিলের সাথে সংযোগ করি, তাহলে কিন্তু একটা বৃহৎ অংশ জলাধার আমাদেরকে একটু উন্মুক্ত হয়ে যাবে। সেটা কিন্তু ঢাকার একটা বৃহৎ জলাধার হিসেবে কাজ করবে। রাজুক বলছে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে সংশ্লিষ্ট এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হবে, বাড়বে ভূগর্ভস্থ পানির রিচার্জের সুযোগ, পার্ক, বিশ্রামের জায়গা, সাইকেল লেন ও জগিং ওয়ে রাখা সহ রুটের দুই পাশকে দৃষ্টিনন্দন করতে নানা পরিকল্পনাও করেছে সংস্থাটি। এবং যে ন্যাচারাল ক্যানেলগুলি রয়েছে, সিএস বা আরএস রেকর্ডের ক্যানেলগুলি, সেগুলি শুধু জলপথ এবং জলাবদ্ধতা নিরসন করবে না, সেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য কিন্তু ভূমিকা পালন করবে। বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে আছে এই পরিকল্পনা। এটিকে ইতিবাচক উল্লেখ করে খাল দখলমুক্ত করে রাজধানীতে নৌরুট আরও বাড়ানোর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। নৌপথগুলোকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে যেমন সেই নদী খালগুলো সংরক্ষণ করা যাবে, একই সাথে কিন্তু আমাদের যাতায়াতের ক্ষেত্রে একটা বিশাল দ্বার উন্মোচন হবে। আমরা জানি যে নৌপথ আমাদের কম ব্যয় লাগে এবং একই সাথে আমরা দ্রুতও যেতে পারি। ধানমন্ডি থেকে পান্থপথ ও হাতিরঝিল হয়ে বারিধারা পর্যন্ত 11 কিলোমিটার দীর্ঘ এই নৌরুট বাস্তবায়নের পর এ রুটে যাতায়াতকারীদের দুর্ভোগ অনেকাংশেই কমবে। পাশাপাশি খালগুলো দখলমুক্ত করার মাধ্যমে রাজধানীর ঐতিহ্য অনেকাংশেই ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আবারও করোনা ভ্যাকসিনের খবর। যুক্তরাজ্যে আজ থেকে শুরু হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা প্রয়োগ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী 3 মাসের মধ্যে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াতে পারে বলে আভাস দেন তিনি। নতুন ধরনের করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্য, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। যুক্তরাজ্যে বেড়ে চলা করোনার সংক্রমণ মোকাবেলায় জোরদার করা হচ্ছে টিকাদান কার্যক্রম। ফাইজার বায়োনটেকের পর এবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ শুরু করল দেশটি। ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রায় 30 লাখ ডোজ টিকা প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় স্বাস্থ্য পরিষেবা কর্মী, সামাজিক সেবা কর্মী, প্রবীণ নিবাসের বাসিন্দা ও 80 বছরের বেশি বয়সী লোকজন প্রথম ধাপে এই টিকা পাবেন। আগামী 3 মাসে 1 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে বলেও আভাস দেন তিনি। এদিকে ব্রিটেন জুড়ে নতুন ধরনের করোনা সংক্রমণ বাড়তে থাকায় সোমবারের মধ্যে জুড়ে লকডাউন জারির দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও অভিযোগ দলটির। কোনো সন্দেহ নেই, করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতি মোকাবিলা করা প্রধানমন্ত্রীর পক্ষে সত্যি কঠিন হয়ে পড়েছে। আমরা মনে করি 2 থেকে 3 সপ্তাহ কঠোর বিধিনিষেধ আরোপ করা উচিত। দেরি করলে সমস্যা আরও বাড়বে। সবার আগে ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে হবে। ব্রিটেনে গত একদিনে প্রায় 55,000 মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 450-র বেশি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইউরোপে করোনা টিকা প্রয়োগ ও সার্বিক পরিস্থিতি নিয়ে সবশেষ অবস্থা জানাতে বার্লিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বিটু, জেনিফার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে এইটুকু বলতে চাই যে অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ডের টিকা AZ122
এই টিকাটি কিন্তু যুক্তরাজ্যে ঠিক যেমনটা রিপোর্টে দেখছিলাম, আসলে যুক্তরাজ্যে গতকাল কিন্তু 82 বছর বয়স্ক ব্রায়ান পিনাকের শরীরে কিন্তু প্রয়োগের মাধ্যমে এটি যাত্রা শুরু হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু করোনার টিকাটি দেওয়ার পরিকল্পনা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট আপাতত নিলেও আর্সেনালের দিকে কিন্তু কিছুটা শোনা যাচ্ছে যে আসলে এই টিকার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটির কারণে এবং টিকাটি কতটুকু কার্যকর সেটি অপেক্ষার জন্য এখনো কিন্তু সেখানে টিকা প্রদান প্রয়োগের বিষয়টি এখনো কার্যকরী হয়নি। তবে যুক্তরাজ্যের সাথে সাথে কিন্তু আর্জেন্টিনাতেও কিন্তু এই টিকার যে প্রয়োগ সেটির অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে। এটি যেমন সুখবর, তেমনি বিশ্বের অনেক জায়গায় কিন্তু এই অক্সফোর্ড এবং সুইডেনের অ্যাস্ট্রাজেনেকার ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি যে AZ122 এই টিকাটা কিন্তু কার্যকরী বলে অনেকেই ধারণা করছেন। তবে এই টিকার সবচেয়ে ভালো যে বিষয়টি সেটি হচ্ছে জানেন যে এই টিকা কিন্তু 2 থেকে 8 গ্রেডে, অর্থাৎ বাংলাদেশে যে ফ্রিজগুলো আছে এই ফ্রিজে কিন্তু সংরক্ষণ করা যাবে এবং এটির দাম খুবই কম। যদিও বলা হচ্ছে যে 60 থেকে 90% এই টিকাটি কার্যকরী, তবুও বাংলাদেশি টিকায় কিন্তু এই টিকাটি পড়ছে, কারণ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য থেকে এই টিকাটি কিন্তু কিনেছে কত দিয়ে জেনিফার আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই 1.060 পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি টাকায় পড়ছে 185 টাকা থেকে 186 টাকা। সুতরাং এটি কিন্তু দারুণ একটি খবর। মাত্র 186 টাকা দিয়ে যদি করোনার টিকা পাওয়া যায় তাহলে এর চেয়ে দারুণ খবর আর কোনো কিছুই হতে পারে না। তবে জার্মানিতে বসবাসরত প্রবাসীরা বলছেন এই টিকাটি বাংলাদেশ যেন সরাসরি, যেহেতু বাংলাদেশ কমনওয়েলথ সদস্যভুক্ত দেশ, সে কারণে যুক্তরাজ্য সরকারের সাথে যদি সরাসরি সংযুক্ত হয়ে কিংবা যেভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমান আছে এই দ্বিপাক্ষিক সম্পর্ক চলমান অবস্থায় যদি এই টিকার ওখান থেকে বাংলাদেশের সরকার যদি যুক্তরাজ্য সরকারের সাথে যৌথভাবে যদি এই টিকার ক্রয় বিক্রয় কিংবা যেভাবেই হোক যদি নেওয়া যায় তাহলে বাংলাদেশের জনগণের জন্য মঙ্গল হবে বলছে জার্মানিতে বসবাসরত প্রবাসীরা। এদিকে আজকে কিন্তু আজকালের মধ্যে জার্মানি সহ ইউরোপে কিন্তু মডার্না টিকার উৎপাদনের বিষয়টি এবং সেটির যে অনুমোদন সেটিও হবে। তবে এখনো পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের টিকার অনুমোদনের জন্য আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। জেনিফার। শেষ পর্যন্ত মাশরাফিকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য ওয়ানডের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। 1 বছর পর জাতীয় দলে ফিরেছেন সাকিব আল হাসান। 24 সদস্যের দলে একেবারে নতুন মুখ শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। এদিকে 20 সদস্যের টেস্ট দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, তাও আবার দেশের মাটিতেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক দল নিয়ে আগ্রহের কমতি ছিল না। এর মাঝেই বিশেষ আগ্রহের জায়গা ছিল এক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। গুঞ্জন ছিল ম্যাচকে রেখেই 24 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে, তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে গেল। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল, তারপরে বাস্তবতা আমাদেরকে মানতেই হবে। সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, মাশরাফিকে অফ করতে হয়েছে। প্রায় 2 দশক বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। টাইগারদের সাবেক অধিনায়কের বাদ পড়া নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। ওর সাথে ডিটেলস আমি আলোচনা করেছি, এখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়। টিম ম্যানেজমেন্ট যেটা প্ল্যান দিয়েছে ভিশন 223, ঠিক আছে, 2023, তো ওই ভিশনটা মাথায় রেখে ওই ম্যানেজমেন্টের সাথে আমরা একসাথে হয়ে যে আগাচ্ছি। আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। মাশরাফির এখন আমি মনে করি হি স্টিল গুড, বাট আমি তো মাশরাফি 1 বছর পরে উইল বি ডিফিকাল্ট। ভিশন 2023 নিয়ে এগোচ্ছে বিসিবি। গেল 2 বছরে নজর কাড়া ইয়াংস্টারদের মধ্য থেকে তাই সুযোগ দেয়া হয়েছে জাতীয় দলে। আছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী শরীফুল ইমনরা, ইয়াসির আলী রাব্বি, শেখ মেহেদি, নাসুম আহমেদ, হাসান মাহমুদরাও জায়গা করে নিয়েছেন। আমাদের যেই টপ 5 প্লেয়ার আছে, সিনিয়র প্লেয়ার, তারা তো যতদিন সার্ভিস দিতে পারে আমাদের খুব ভালো। নতুনদের আমরা গড়ে তুলতে যাচ্ছি এদের ছত্রছায়। আমরা চাই না যে ওরা যখন আসবে তখন সিনিয়র প্লেয়ার না থাকে। তবে 20 সদস্যের টেস্ট দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। কোনো স্কোয়াডে রাখা হয়নি আরেক সিনিয়র ক্রিকেটার ইমরুল কায়েসকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারত থেকে অক্সফোর্ডের টিকা আমদানির অনুমোদন ওষুধ প্রশাসনের। নিষেধাজ্ঞা ইস্যু নয়, 1 মাসের মধ্যেই আসবে ভ্যাকসিন, বলছে ভ্যাকসিনকো। 2 মন্ত্রীর 2 কথা। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপতৎপরতা চলছে এখনো, বললেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। দেখছিলেন রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।